আচ্ছা, আজকের টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ, কিন্তু তার আগে আমরা একটু বর্তমান প্রেক্ষাপটে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে বর্তমান বিশ্বে, তোমরা নিশ্চয়ই জানো। তো এই বিষয়গুলোর উপর একটু আলোকপাত করব, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা আসতে আসতে তখন আরো অনেক ঘটনা ঘটে যাবে। তখন ওইগুলো আবার সাম্প্রতিকে যুক্ত হবে। তো সাম্প্রতিক ক্লাসে দেখা গেছে সব একসাথে পড়াইতে গেলে বেশি বড় হয়ে যাবে ক্লাস। তো সেজন্য আর কি এই বর্তমানে যে যেসব ঘটনা ঘটছে ওইটার আমি এখানে অ্যাড করছি আর কি। তো সিরিয়ার বিষয়টা তো তোমরা নিশ্চয়ই জানো, যে সিরিয়া গত কয়েক বছর যারা শাসন করছে তারা ছিল শিয়া। কিন্তু সিরিয়ার প্রায় তোমার 71% না যেন কত পার্সেন্ট, মানে সবচেয়ে বেশি আর কি সুন্নি মুসলমান। কিন্তু এখানে বিগত বছরগুলোতে শিয়ারা শাসন করছে, তারা মানে কি অপরিমাণ নির্যাতন করছে সেটা তো তোমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখছোই। সাইদানা কারাগারে মানুষকে তোমার জ্যান্ত মানুষকে কি বলে কাগজ চ্যাপ্টা করার মেশিন দিয়ে চাপ দিয়ে মেরে ফেলা হইতো। তারপর মানে এত পরিমাণ কারাগার, এত পরিমাণ গোপন কক্ষ, যে মানে মানুষ খুঁজে পাইতেছে না যে কোথায় কারা আছে, কিন্তু সিসিটিভিতে দেখা যাইতেছে যে মানুষ আছে, এরকম আর কি। তো ওদেরকে ধরো এই হায়াত তাহরির আল শাম, HTS, এটা একটা বিদ্রোহী গ্রুপ। তো ওদের নেতৃত্বে তোমার গত আট 8ই ডিসেম্বর একটা বিদ্রোহ হয়। বিদ্রোহ তো আসলে ওরা অনেক সেই 11 সাল থেকেই করে আসছে, বাট মানে আলেপ্পো, তারপর সিরিয়ার গুরুত্বপূর্ণ যে শহরগুলো আছে দামেস্ক, ওইখানে হচ্ছে ওরা অভিযান পরিচালনা করে। তো ওইখানে আর কি আসাদ সরকার আর সুবিধা করতে পারে নাই, শেষে পালাইতে বাধ্য হয় আর কি। তো এই অপারেশনে তোমার তুরস্কের বিশাল একটা ভূমিকা ছিল। আর এখানে আসলে তুরস্কে প্রচুর সিরিয়ান, মানে প্রায় 1/2 কোটি সিরিয়ান আছে, চিন্তা করা যায় এই আর কি। তো সেই হিসাবে তুরস্ক ধরো এই এত পরিমাণ অভিবাসী এসবকে আশ্রয় দেওয়া, ইয়ে করা, ঝামেলা। তারপর হচ্ছে সিরিয়া হচ্ছে তুরস্কের পার্শ্ববর্তী দেশ। সিরিয়া যদি অস্থিতিশীল থাকে এটার প্রভাব তুরস্কেও পড়ে। তোমরা জানো কয়দিন পর পর তুরস্কের সীমান্তবর্তী এগুলাতে PKK, তারপর হচ্ছে আরো অন্যান্য জঙ্গি গোষ্ঠী যারা আছে ওরা হামলা চালায়। ওইগুলো মূলত আসলে ওই যুক্তরাষ্ট্রের সমর্থনে আর কি ইয়ে করে। আর হায়াত তাহরির আল শাম যেটা, এটা হচ্ছে সিরিয়ার একদম নিজেদের একটা, নিজেদের বলতে কি সিরিয়ার মধ্যে সুন্নি একটা সংগঠন আর কি, বিদ্রোহী গোষ্ঠী, যারা সিরিয়ার স্বাধীনতা চাইছে আর কি, আসাদ সরকারের অত্যাচার থেকে মুক্তি চাইছে। তো এই জন্য আর কি এখানে তোমার তুরস্ক বিশাল একটা সাপোর্ট করে। পরবর্তী ইতিহাস তো তোমরা জানোই আর কি। তো সিরিয়ার এই বাশার আল আসাদ 24 বছর প্রায় শাসন করছে। তার আগে তার বাবা প্রায় আরো 26 না যেন 50 বছরের মতো শাসন করছে আর কি। তার বাবাও এরকম 71 সাল থেকে শাসন করছে। 2000 সালে মনে হয় তার বাবা মারা যায়, তারপর সেই ক্ষমতায় আসে, এরকম আর কি। তো এখন হচ্ছে সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক, এটা তো তোমরা জানোই। আর সিরিয়ার সরকারি ভাষা আরবি। সিরিয়ার মুদ্রার নাম হচ্ছে সিরিয়ান পাউন্ড। সিরিয়ার প্রধান নদীর নাম হচ্ছে ইউফ্রেটিস নদী। আর বৃহত্তম মরুভূমির নাম সিরিয়ান মরুভূমি। এটা একটি ইম্পর্টেন্ট, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ আল বশির। ঠিক আছে। আর হায়াত তাহরির আর শাম, এই বিদ্রোহী গোষ্ঠীর প্রধান হচ্ছে আহ, মোহাম্মদ আল জালৌনি। মোহাম্মদ আল জালৌনি। আমি কিন্তু অনেক কথা বলতেছি যেগুলো এখানে নাই, চিটে নাই, ওগুলো একটু কষ্ট করে তোমরা নোট করবা। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এই দেখো 24 সালের বর্ষসেরা দেশ হচ্ছে বাংলাদেশ, রানার আপ হচ্ছে সিরিয়া। এটা হচ্ছে কৃষির উপর ভিত্তি করে দিছে এটা, যতটুকু বুঝলাম আর কি। ওইটা মানে কোথাও নাই যে কৃষির উপর ভিত্তি করে এটা দেওয়া হয়। তবে যতটুকু বুঝলাম যে মানে ওই দেশের মানুষের যে ইয়ে, মানুষ তোমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যে নিজেরা বিজয় অর্জন করতে পারছে, সেই হিসাবে হয়তো দিছে আর কি। তো বর্ষসেরা দেশ হয়েছে বাংলাদেশ, আর রানার আপ হয়েছে সিরিয়া। প্রশ্ন আছে কারো কোনো? হ্যাঁ ভাইয়া, হায়াত আল জালুনি কে বললেন? মোহাম্মদ আল জালানি হচ্ছে HTS, এই যে HTS, এটার প্রধান।
ঠিক আছে, মোহাম্মদ ও আল আচ্ছা। জাফরি হচ্ছে এটার প্রধান। আর সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ আল বশির। ঠিক আছে, এটা একটু জি ইম্পর্টেন্ট ভাইয়া। যে যেমন ধরো এরকম আসতে পারে, এই ব্ল্যাক সেপ্টেম্বর কোন কোন দেশের গরিলা সংগঠন, কেউ বলতে পারবা? ফিলিস্তিনের। ঠিক আছে, তো এরকম প্রশ্ন আসে যে ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গরিলা সংস্থা, তো এইচটিএস কোন দেশের গরিলা সংস্থা, এটা আসতেই পারে, স্বাভাবিক, সিরিয়ার। ঠিক আছে, তারপর জি দেখো ভাইয়া। ব্রিক্সের 16তম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে আর কি, এটা এই রাশিয়ার কাজানে। এটা ইম্পর্টেন্ট না ইয়ের জন্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা হচ্ছে তোমার বিউপি ঢাবির জন্য ইম্পর্টেন্ট। বর্তমান দেশে বিদ্যুৎ কেন্দ্র আছে হচ্ছে 144টি। মোহাম্মদ ইউনুস এই এই জিনিসটা দেখো, এই দুইটা, তিনটা, তিন চার পাঁচ, এই পাঁচ, এই তিনটা প্রশ্ন হচ্ছে যদি এই ভার্সিটি অথরিটি সেই আগের মতোই, মানে যেরকম আগে হাসিনা ক্ষমতায় থাকতে বঙ্গবন্ধুরে নিয়ে প্রশ্ন থাকতোই, হাসিনাকে নিয়ে প্রশ্ন থাকতোই, ঠিক আছে, কিন্তু দেখো এগুলো আসলে অত ইম্পর্টেন্ট না যে থাকতেই হবে। যদি ওই ক্যাটাগরি থেকে ওরা বের হয়ে আসতে না পারে, তাইলে হচ্ছে এই প্রশ্নগুলো থাকবে, থাকতেই পারে। আর যদি ওইখান থেকে বের হয়ে আসে তাইলে এগুলো আসার সম্ভাবনা কম। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই টাইপের প্রশ্ন না দেওয়াই উচিত। ডক্টর ইউনূস কত সালে পুরস্কার লাভ করছে ওইটা জানি না, আমার কি লাভ হবে? দেখো, ডক্টর ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করে হচ্ছে 1987 সালে। আর উনি সম্প্রতি একটা কি বলে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে, তোমরা তো জানো নিশ্চয়ই, ওইটার নাম হচ্ছে জাতীয় নাগরিক শক্তি। বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে 724টি। তোমরা এটা জানো কিনা, বাংলাদেশকে বলা হয় ল্যান্ড অফ এনজিও, মানে এত পরিমাণ এনজিও আছে বাংলাদেশে, এই জন্য বাংলাদেশকে বলা হয় ল্যান্ড অফ এনজিও। আচ্ছা, বিশ্বের সবচেয়ে সুখী দেশ আইসল্যান্ড। সম্প্রতি সুন্দরবনে বাঘ গণনার কোন পদ্ধতিতে ব্যবহার ব্যবহার করা হয়েছে? ক্যামেরা ট্র্যাকিং। আচ্ছা, এই যে দেখো, আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হচ্ছে মুশফিকুর রহিম। আর 24 অলিম্পিকে সর্বোচ্চ সোনা জিতে হচ্ছে চীন। এই জিনিসটা একটু খেয়াল করো, S-120B, এটা হচ্ছে সুইডেনের গোয়েন্দা বিমান, বুঝছো? প্রস্তাবিত মিশরের নতুন নাম হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানী হচ্ছে শ্রীবিজয়পুরম। এটার পুরাতন রাজধানীর নাম কি কেউ বলতে পারবে? না ভাইয়া। বাকিরা কেউ কি পারবে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? না না ভাই। ভাইয়া। এটার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, মানে পুরাতন রাজধানী ছিল, রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার, আর বর্তমান যেটা সেটা হচ্ছে শ্রী বিজয়পুরম। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে তোমরা জানো, এটা হচ্ছে ভারত মহাসাগরের একটা দ্বীপ। এইখানে, সরি, ভারত মহাসাগর না যেন বঙ্গোপসাগরের একটা দ্বীপ। এখানে হচ্ছে ইংলিশ ব্রিটিশ আমলে যখন ধরো যারা এই ব্রিটিশদের জন্য থ্রেট হয়ে দাঁড়াইতো, তখন তাদেরকে ওইখানে নির্বাসনে দেওয়া হইতো। আচ্ছা, কাসালং নদী কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটিতে। এটা একটু খেয়াল রেখো, কারণ নদ নদী থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে ইবিতে। আচ্ছা, তারপর এটা দেখো, ইউনুস সেন্টার চালু হয় 8 সালে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ নিয়ে এটা আসলে বলার কিছু নাই, তোমরা জানো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, এটা জানো তো সবাই নাকি? জি ভাই জানি। বলো। স্বাধীন তো হইলই না ভাই। 24 সালে স্বাধীন। আসলে বাঙালির ওই কি বলে কপালটাই খারাপ আর কি। বাঙালির উপর যতবার কোনো দানব চাইপা বসছে ততবারই বাঙালি প্রতিরোধ করছে,
প্রতিহত করছে, কিন্তু ওই ঘুরে ফিরে দেখা গেছে বাঘের হাত থেকে যে হয়তো সিংহের হাতে পড়ে অথবা কুমিরের খাঁচায় পড়ে, এই আর কি। আল্লাহ জানে বাঙালির মুক্তি আসবে কবে। বিষয়টা আসলেই দুঃখজনক, এই যে এতগুলো মানুষ মারা গেল 24 সালে, এরপরও এখন যারা ক্ষমতায় বসে আছে তারা মানে বিএনপি বলো জামাত বলো, এই যে জামাতকে এত পরিমাণ নির্যাতন করলো আওয়ামী লীগ, সেই জামাতই এখন চাইতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। আর বিএনপি তো উচ্চ লেভেলের কয়েকজন আছে, ধরো ওরা ওই তখন আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলছে, এখনো ওইভাবেই চলতেছে। এই আর কি, ওই যতদিন মানুষের মধ্যে সততা না আসবে ততদিন এগুলো হবে না, মানে বাংলাদেশ ঠিক হবে না আর কি। আচ্ছা, আমি একটু, তোমরা মানচিত্রের দিকে তাকাও, আমি একটু ব্রিফ করি ছোট করে মুক্তিযুদ্ধ সম্পর্কে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, সবাই এটা জানো। আহ সেক্টর ছিল হচ্ছে 11টি। ঠিক আছে, এর মধ্যে 10 নম্বর সেক্টর ছিল হচ্ছে নো সেক্টর। আর বাকি সেক্টর গুলো হচ্ছে বিভিন্ন জেলা নিয়ে গঠিত হয়েছে। যেমন 1 নম্বর সেক্টর ছিল হচ্ছে তোমার চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এগুলো নিয়ে। তারপর 2 নম্বর সেক্টর হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, এই এলাকাগুলো নিয়ে আর কি। তো সেক্টর ছিল হচ্ছে 11টি। 11টি সেক্টরে তোমার শুধু 10 নম্বর সেক্টর ছাড়া বাকি সেক্টরগুলোর একজন একজন করে কমান্ডার নিয়োজিত ছিল, একজন না দুইজন করে ছিল আর কি। তো মানে প্রথম 3 মাস না 4 মাস একজন ছিল, তারপরে 3-4 মাস আরেকজন ছিল, এরকম আর কি। তো এই আর কি। তারপর হচ্ছে 1 নং সেক্টর কমান্ডার কমান্ডার কে ছিল কেউ কি বলতে পারবে? জিয়াউর রহমান। উম, জিয়াউর রহমান, আচ্ছা। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল বঙ্গবন্ধু। সাব সেক্টর ছিল 64টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর ছিল কয়টি? 11টি। সাব সেক্টর ছিল 64টি। হুম। 10 নং সেক্টর ছিল হচ্ছে নো সেক্টর। 11টি সেক্টর কার নির্দেশে এই ভাগ করা হয় কেউ কি বলতে পারবে? তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল বলো? তাজউদ্দিন তাজউদ্দিন আহমেদ। আহমেদ। তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদের নির্দেশে প্রধান সেনাপতি এম এ জি ওসমানী এই 11টি সেক্টর ভাগ করে। ঠিক আছে, আচ্ছা। মুক্তিযুদ্ধে কয়জন বীরশ্রেষ্ঠ আছে কেউ বলতে পারবে? 7 জন। 7 জন। একজন। 7 জন, আচ্ছা। এর মধ্যে বিমান বাহিনীর কে ছিল? মতিউর মতিউর রহমান, এর রহমান। লেফটেন্যান্ট। মতিউর রহমান। রহমান। হুম, গুড। আর নৌবাহিনীর কে ছিল? রুহুল আমিন। ঠিক আছে। রুহুল আমিন। হুম, রুহুল আমিন, আচ্ছা। রুহুল যুদ্ধে আমিন। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, গুড। আর প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় কোথায়? যশোরে নাকি ভাইয়া? হুম, গাজীপুরে। যশোর হচ্ছে প্রথম শত্রুমুক্ত জেলা। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এবার মানচিত্রে আসি। এই যে দেখো, 1 নং সেক্টর, হ্যাঁ দেখতে তো পাচ্ছ নাকি? 1 নং সেক্টর ছিল হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার পূর্বাংশ। হুম। এইটা হচ্ছে চট্টগ্রাম, এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার এই অংশটা। এটার সেনাপতি কে ছিলেন? সরি, সেক্টর কমান্ডার কে ছিলেন? জিয়াউর জিয়াউর রহমান, জিয়াউর হ্যাঁ। রহমান। আমার সাথে একটু রেসপন্স করবা, হ্যাঁ, তাহলে ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আচ্ছা, তো একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, এই যে দেখো সেক্টর গুলা আসলে কিভাবে গেছে, এই যে দেখো একদম বাংলাদেশের নিচ, নিচ যেটা সেটা হচ্ছে এই যে এই অংশটা। হুম, এই অংশটা হচ্ছে কি বাংলাদেশের একদম
মানচিত্রের আর কি নিচের অংশ, হ্যাঁ। তো নিচে। এই অংশ থেকে এটা উপরের দিকে উঠা শুরু হয়েছে, ঠিক আছে। সেক্টর গুলো উপরের দিকে ভাগ হওয়া শুরু হয়েছে। যেমন ধরো এটা ছিল হচ্ছে 1 নং সেক্টর, তার উপরে যেটা আছে সেটা হচ্ছে 2 নং সেক্টর, ঠিক আছে। এগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ধরো ইবিতে প্রশ্ন আসে এরকম যে গোপালগঞ্জ কয় নং সেক্টরের অধীনে ছিল, হুম, বা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় কয় নং সেক্টরের অধীনে ছিল, মানে এই টাইপের প্রশ্ন আসে। তো সেজন্য আর কি এটা একটু ইম্পর্টেন্ট, সেক্টরটা একটু ভালোভাবে খেয়াল রাখো। আহ, আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি, আবার দ্রুত জয়েন হবা, কেমন? ঠিক স্যার। আচ্ছা, তারপর দেখো এই 2 নং সেক্টর হচ্ছে 1 নং সেক্টরের একটু উপরে, বাম দিকে গেছে আর কি মানচিত্রে। এখানে আছে হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ঠিক আছে। নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, তারপর ফরিদপুর, এগুলো। তো এগুলো হচ্ছে 2 নং সেক্টর। তার উপরেই দেখো 3 নং সেক্টর, আমি কিন্তু বলছিলাম যে উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো উপরে হচ্ছে 3 নং সেক্টর, এখানে হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ। এই 2 নং সেক্টরে কিন্তু ঢাকারও কিছু কিছু অংশ ছিল। তো এখন এই টাইপের প্রশ্ন যদি আসে যে এই ঢাকা নিচের কোন কোন নং সেক্টরে ছিল, এখানে যদি 3 নং না থাকে তাহলে 2 নং দিয়ে দিবা, বুঝছো? মানে কোন, তোমাদেরকে কনফিউজিং করার জন্য এই টাইপের প্রশ্ন আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগর এই টাইপের উল্টাপাল্টা প্রশ্নগুলো করে। বা এখন কিন্তু বলছি তোমাদেরকে, আমি বারবার বলতেছি, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, বিসি চেঞ্জ হয়েছে, সেহেতু এসব বিষয় আসলে এই পুরা প্রশ্ন প্যাটার্ন উল্টে যেতে পারে, যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে। তো সেজন্য আসলে সবভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো 3 নং সেক্টরে ছিল হচ্ছে এগুলো, হ্যাঁ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ। তারপর দেখো এর একটু ডানে হচ্ছে 4 নং সেক্টর। তোমরা কিন্তু মানে এই ট্র্যাকটা ফলো করো, মানে কিভাবে মানচিত্রটা গেছে, সেক্টর গুলো কিভাবে ভাগ হয়েছে, ঠিক আছে। 1, 2, 3, এরপর 4। 4 নম্বর সেক্টর ছিল হচ্ছে মৌলভীবাজার, সিলেটের পূর্বাঞ্চল। এটা ছিল হচ্ছে 4 নং সেক্টর। আর 5 নং সেক্টর হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, মানে সিলেটের পশ্চিমাঞ্চল, ঠিক আছে। এইখানে যে 5 নং শেষ হয়েছে, এর উপরে দেখো কোনটা আছে, 5 নং এর উপরে, উপরে কোনটা আছে বলো, কোন কয় নং সেক্টর? 6 নম্বর। 6 নং সেক্টর। আমি কিন্তু বলছি উপরের দিকে যাবে, তারপর নিচে আসবে। এই 11 নম্বর সেক্টরটারে তোমরা একটু উম খেয়াল করো, তাইলে মনে রাখতে পারবে। 11 নম্বর সেক্টরটা একদম উপর, মানে কি বলে, এই পাশে ময়মনসিংহ অঞ্চলটা হচ্ছে 11 নম্বর সেক্টর। তো এইটাতে আমরা পরে আসবো, হ্যাঁ। তো 6 নং সেক্টর হচ্ছে রংপুর ও ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলো, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এগুলো তো সব রংপুর বিভাগের জেলায় আর কি, বুঝছো। 6 নং সেক্টর, তার নিচে হচ্ছে 7 নং সেক্টর। 7 নং সেক্টরে হচ্ছে রাজশাহী এবং দিনাজপুরের কিছু অংশ, বুঝছো। এই যে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া। তোমাদের তো মনে হয় এখানে বেশিরভাগেরই এই 7 নং সেক্টরে বাড়ি নাকি? জি জি ভাইয়া। ভাইয়া। ফারহান সাদিক 7 নং সেক্টর, তারপর চাঁপাইনবাবগঞ্জ, সবাই 7 নং সেক্টর। আচ্ছা, তারপর দেখো 8 নং সেক্টর। 8 নং সেক্টরে ছিল হচ্ছে কুষ্টিয়া, যশোর, ফরিদপুর এবং খুলনার অংশ বিশেষ, হ্যাঁ। এই যে 8 নং সেক্টরে এখানে কার বাড়ি আছে? এই যেন, আমার বাড়ি ছিল ভাই। হ্যাঁ, নাসিম রেজা, আচ্ছা। এই যে 8 নং সেক্টরে যশোর। এই যে বাংলাদেশে প্রথম শত্রুমুক্ত জেলা কয় নং সেক্টরে অবস্থিত? 8 নম্বর। 8 নং। ওই জেলার নাম কি? যশোর। যশোর। যশোর, মনে থাকবে। আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে জি। কুষ্টিয়া তোমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় কয় নং সেক্টরে ছিল? 8 8 নং। নম্বর। সেক্টর। 8, 9, আচ্ছা। তারপর দেখো 9 নং সেক্টর হচ্ছে সাতক্ষীরা, খুলনা ও খুলনার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা। এই যে দেখো বরিশাল, এই বরিশাল, খুলনা, তারপর ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা, এগুলো হচ্ছে 9 নং সেক্টর, ঠিক আছে। এই যে 9 নং সেক্টরটা এখন একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে 9 নং সেক্টরের কমান্ডার ছিল কে, কেউ কি বলতে পারবে?
মেজর জলিল। ঠিক আছে, 9 নং সেক্টরের যে কমান্ডার ছিল তার নাম হচ্ছে মেজর জলিল। তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম রাজবন্দী, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী হচ্ছে মেজর জলিল। তার একটা বই আছে, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। তোমরা যদি সুযোগ পাও, সময় পাও, বইটা পড়বা। বুঝছো? যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় বাহিনী বাংলাদেশে আসা, বিভিন্ন দেশের সহযোগিতায় যেসব অস্ত্র আসছে ওইগুলো সহ বাংলাদেশের অস্ত্র আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন উনি সর্বপ্রথম এটা প্রতিরোধ করে ওনার সৈন্যদেরকে নিয়ে। পরে এজন্য ওনাকে গুম করা হয় এবং আমাদের শেখ মুজিবুর রহমান ওনাকে বন্দি করে। বুঝছো? স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী হচ্ছে এই মেজর জলিল। ঠিক আছে। জি ভাই, গুরুত্বপূর্ণ এটা, এই হ্যাঁ, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দীকে মেজর জলিল। উনি কয় নং মেজর সেক্টর দলিল। কমান্ডার ছিলেন? 9 নং। 9 নং, আচ্ছা। এরপর হচ্ছে, তারপর আসি হচ্ছে 11 নং সেক্টরে। হ্যাঁ, এখানে হচ্ছে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, এগুলো হচ্ছে কয় নং সেক্টরে? 11 নং সেক্টরে। ঠিক আছে, একটু খেয়াল, মানে ম্যাপটা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, 2-3 দিন দেখলেই মানে তোমার মাথায় গাইথা যাবে যে কোনটা কোন কোন জায়গায় থাকে, কোনটা কোন কোন জায়গায়, কোন জেলা কোন জায়গায়, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, এই যে তারপর এখানে দেখো, এখানে আরেকটু বিস্তারিত ভাবে লেখাই আছে যে কোন কোন অঞ্চল ছিল। ঠিক আছে, এটা তোমরা পড়ে নিবা। এই তো, সাব সেক্টর ছিল 64টি, 10 নং সেক্টর ছিল। ও, তোমাদেরকে তো 10 নং সেক্টর দেখায়নি। এই যে দেখো, এটা হচ্ছে 10 নং সেক্টর। হ্যাঁ, এটা ছিল নো সেক্টর, এখানে নিয়মিত কোনো কমান্ডার ছিল না। মানে অন্যান্য সেক্টর গুলোতে যেরকম নিয়মিত কমান্ডার ছিল, এখানে ছিল না, কারণ নো সেক্টরে তো আসলে প্রত্যেকদিন অপারেশন পরিচালনা করার মতো কিছু নেই। বুঝছো? তো এই জন্য এখানে ছিল না, এই আর কি। তারপর দেখো, এই যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের মনে রাখার একটা কৌশল, সেটা হচ্ছে জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। 1 নং হচ্ছে জিয়াউর রহমান, 2 নং খা দিয়ে খালেদ মোশাররফ, ছ দিয়ে শফিউল করিম, তারপর 10 দ দিয়ে হচ্ছে সিআর দত্ত, স দিয়ে হচ্ছে শওকত আলী, তারপর হচ্ছে বানুর, বা দিয়ে হচ্ছে বাশার, নু দিয়ে হচ্ছে কাজী নুরুজ্জামান, তারপর ওজন শূন্যতা, ও দিয়ে হচ্ছে ওসমান চৌধুরী, জ দিয়ে হচ্ছে মেজর জলিল। মেজর জলিল 9 নং, এটা তোমরা আশা করি মাথায় গাইথা গেছে। শূন্য দিয়ে হচ্ছে 10 নং, 10 নং এর কোনো কমান্ডার ছিল না, সেজন্য শূন্য। আর 11 দিয়ে হচ্ছে কর্নেল তাহির। বুঝছো? তা, এই শূন্য তা, তা দিয়ে হচ্ছে কি? কর্নেল তাহির। তোমরা এটা বাসায় যদি একবার নিজে নিজে পড়ো, তাহলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জি ভাই। প্রশ্ন আছে কার কোনো? প্রশ্ন থাকলে কিন্তু প্রশ্ন করতে হবে। বুঝছো? কারণ আমি আসলে একটু ব্যস্ত থাকি, তো তোমাদের গ্রুপে তেমন একটা ঢুকা হয় না। তো পরে ওইখানে প্রশ্ন করলে আসলে দেখা গেছে আমি নাও দেখতে পারি। ঠিক আছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করবো। আচ্ছা, তারপর দেখো, মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ ছিল কয়জন? ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। এই যে সেক্টর গুলো গঠন হইলো, তো এইখানের এই সেনাবাহিনীদের ভিতরে কি ওই ভারতীয়রাও ছিল, না শুধু ওই বাংলাদেশিদের নিয়ে গঠিত হইলো? প্রথম, এখানে তো তোমার প্রথমে বাংলাদেশের বাংলাদেশি সেনাবাহিনীদেরকে নিয়ে গঠিত হয়েছিল। ঠিক আছে, পরেই না ভারত আইসা বাংলাদেশকে সাহায্য করা শুরু করছে। তোমার 6 ডিসেম্বর থেকে মেবি তোমার ভারতীয়, মানে ভারতীয় সেনাবাহিনী ওরা ঘোষণা দিয়ে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করা শুরু করছে। এর আগে হচ্ছে এমনি, মানে আন্তর্জাতিক ভাবে বা প্রকাশ্যে ঘোষণা না দিয়ে সহায়তা করছে, কিন্তু এরপর থেকে ঘোষণা দিয়ে সহায়তা করছে। কিন্তু প্রথম দিকে বাঙালিরাই যুদ্ধ করছে। ওরা বাংলাদেশকে ট্রেনিং দিছে বা সেনাবাহিনীদেরকে, সাধারণ মানুষকে ভারতে ট্রেনিং দিছে, ঠিক আছে, কিন্তু প্রথম দিকে ওই প্রতিরোধ করার বা যা করার বাঙালিরাই করছে। বুঝছো? কিন্তু এই জি ভাই। ডিসেম্বরের দিকে যখন ওই এই রাশিয়া থেকে অস্ত্র আসা শুরু হয়েছে, তারপর হচ্ছে এই তখন আর কি ভারতীয়রা বাংলাদেশে ঢুকে ইয়ে করছে আর কি, সরাসরি সহায়তা করছে। এছাড়া বাঙালিরা একাই 100 ছিল আর কি। আচ্ছা, তারপর দেখো, মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের সেক্টর, এটা একটু একবার পড়লেই পারবা। 7,000 মোম আন, 4-7-10-2018। এটা মনে রাখবো, 7,000 মোম আন। আর একটা তারিখ মনে রাখবা, সেটা হচ্ছে 4-7-10-2018।
হামিদুর রহমান। হচ্ছে 7 জন ছিল সেক্টর কমান্ডার, সরি বীরশ্রেষ্ঠ ছিল 7 জন। দিয়ে হচ্ছে হামিদুর রহমান, দিয়ে হচ্ছে জাহাঙ্গীর, তারপর দিয়ে রুহুল আমিন, দিয়ে মুস্তফা এবং মতিউর, হচ্ছে আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ। তো এখানে পরে ওই যে সংখ্যাটা মিলাবা আর কি, 7,000 দিয়ে কি কে এটা একটু মনে রাখবা, আর সংখ্যাটা মিলাবা। প্রথমে হচ্ছে 4-7-10-2018, চার, প্রথমে 4, তাহলে প্রথমে কে? হামিদুর রহমান। তারপর 7 দিয়ে কে? জাহাঙ্গীর। তারপর 10, রুহুল আমিন। 10 নং সেক্টরটা একটু মনে রাখো, এটা হচ্ছে রুহুল আমিন। তিনি হচ্ছে তোমার এই, আমি তোমাদেরকে বলছিলাম যে বাংলাদেশ নৌবাহিনীর একজন ছিল বীরশ্রেষ্ঠ, তিনি হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তো তিনি নৌবাহিনী, যেহেতু তিনি 10 নম্বরেই ছিল, তাই না? এটা একটু মনে রাখবা। রুহুল আমিন জি ভাই। কয় নং সেক্টরে ছিল? 10 10 নং নাম্বার। সেক্টর। 10 নং। তিনি কি সেক্টর কমান্ডার ছিলেন নাকি? না। না, তিনি বীরশ্রেষ্ঠ। ঠিক আছে, কেউ এগুলোর মধ্যে আবার প্যাচ ছিল না। আচ্ছা, তারপর হচ্ছে দিয়ে মুস্তফা কামাল। তিনি হচ্ছে 4-7-10-2। 2 দিয়ে 2 নং সেক্টরে ছিল কে? মোস্তফা কামাল। মতিউর রহমান, তিনি কোনো সেক্টরেই ছিল না, কারণ তোমরা তো জানো উনি হচ্ছে পাকিস্তান থেকে পাকিস্তানি বিমান ছিনতাই করে আর কি নিয়ে আসার সময় বিমান বিধ্বস্ত, রাডার ফাঁকি দেওয়ার জন্য এই অনেক নিচে দিয়ে চালাইতে গিয়ে তোমার বিমান বিধ্বস্ত হয়, এই আর কি। এই জন্য উনি কোনো সেক্টরের অধীনে ছিল না। তারপর আব্দুর রউফ ছিল 1 এবং নূর মোহাম্মদ ছিল 8। এগুলো তোমরা বাসায় দুবার একটু খেয়াল করে পড়লে মাথায় গেঁথে যাবে, আর ভুলবা না সহজে। আচ্ছা, এই যে দেখো, এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ছিল 2 জন, 3 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 1 জন, আর বাংলাদেশ রাইফেলস মানে বিডিআর আর কি, বিডিআর এর ছিল হচ্ছে 2 জন। বুঝছো? তাহলে বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বোচ্চ বেশি কোন বাহিনীর? সেনাবাহিনী। সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর। হ্যাঁ, মোহাম্মদ রুহুল আমিন কি ছিলেন বলো, মানে কোন দায়িত্বে ছিলেন? ইঞ্জিন রুম আর্টিফিশার। বুঝছো? নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিশার ছিলেন। তারপর মতিউর রহমান বাংলাদেশ বিমান বাহিনী ছিলেন। বাংলাদেশ রাইফেলস বিডিআর এর ছিলেন 2 জন, আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। তোমরা জানো ঢাকায় 2টা বড় বড় স্কুল আছে নামকরা, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ, নূর নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওরা 2জনে ছিল বিডিআর এর। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন আমি অ্যাড করে দিচ্ছি তোমাদের জন্য, গুরুত্বপূর্ণ যেগুলো আর কি, এগুলো একটু পড়ে নিবা। সেটা হচ্ছে, কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কোনো খেতাবি কবর নেই। হ্যাঁ, প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভায়। বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, কে কি বলছো? বুঝিনি। হ্যালো, কে যে প্রশ্ন করছিল? কেউ কি প্রশ্ন করছিলা? আচ্ছা, যাই হোক, না উম, না বুঝলে বলবা, হ্যাঁ। আচ্ছা দেখো, কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? 3 মার্চ 1971। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে 1947 সাল থেকে আলোচনা করতে হবে। কারণ দেশভাগের পর থেকেই কিন্তু আমাদের এই যে ভাষা আন্দোলন বা এখান থেকে শুরু হয়েছে। তো এগুলো নিয়ে ক্লাস একটা নিলে হবে না, 2-3টা ক্লাস নিতে হবে। কিন্তু তোমাদের ইবির জন্য সুবিধা হচ্ছে, ইবিতে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক প্রশ্ন খুব কম আসে। তো সেই জন্য আর কি আমি খুব গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো তোমাদের জন্য তুলে আনছি, আর বিস্তারিত প্রথম থেকে আর আলোচনা করিনি। ওইগুলো তোমরা ওই যখন নিজের একটা বই কিনে পড়া শুরু করবে তখন বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রথম সশস্ত্র প্রতিরোধ করে হচ্ছে গাজীপুরে। হ্যাঁ, ওকে। ভাইয়া, হ্যাঁ, বলো। এই তো এই পেজে একটা প্রশ্ন দেখলাম যে শেখ বঙ্গবন্ধু হচ্ছে কত তারিখে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পায়? হ্যাঁ, এটা হচ্ছে অনেক জায়গায় পড়ছি হচ্ছে 8ই জানুয়ারি, আর 10ই ও জানুয়ারি হচ্ছে ও 10 বাংলাদেশে জানুয়ারি ফিরে আসে। দেশে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মানে
প্রশ্নটা আর কি একটু ভুল হয়ে গেছে। 8ই জানুয়ারি মুক্তি পায়, তারপর হচ্ছে লন্ডন যায়, লন্ডন থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসে, এই আর কি। 10ই জানুয়ারি হচ্ছে বাংলাদেশে আসে, আর 8 তারিখ হচ্ছে মুক্তি পায়। ঠিক আছে, এটা আমি পিডিএফ দেওয়ার সময় কারেক্ট করে দিব আমি তোমাদেরকে। জি ভাই। 10ই জানুয়ারি হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, কিন্তু এখন আসলে এগুলোর আর কোনো দাম নাই, এই আর কি। মানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, এটা খুব কমন একটা প্রশ্ন, কিন্তু এখন এটা আসার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971। ঠিক আছে। প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। বুঝছো? অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে হচ্ছে 17ই এপ্রিল, এটা ইম্পর্টেন্ট। 17ই এপ্রিল বাংলাদেশের প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। হুম। অস্থায়ী সরকারের সদস্য ছিলেন 6 জন। আচ্ছা। অস্থায়ী সরকারের রাজধানী ছিল হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম ছিল বৈদ্যনাথ তলার ভবের পাড়া। ঠিক আছে। এখানে আর একটা জিনিস দেখো, 2 জন খেতাবদারী মহিলা মুক্তিযোদ্ধার নাম হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম এবং হচ্ছে তারামন বিবি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছে 677 জন। ঠিক আছে। ছাব্বিশ 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত 1971 সালে যারা দেশের জন্য কাজ করছে বা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই সব ব্যক্তিদেরকে এই খেতাব দেওয়া হয়। এর এর সংখ্যা হচ্ছে 677 জন। ঠিক আছে। এর মধ্যে এই তখন 676 জনকে দেওয়া হয় 1973 সালে। ঠিক আছে। এই খেতাব 676 জনকে দেওয়া হয় কবে? 1973 সালে। আর একজনকে দেওয়া হয় হচ্ছে 2010 সালে। বুঝছো? সেটা হচ্ছে জামিল উদ্দিন, ওনাকে বীর উত্তম খেতাব দেওয়া হয় 2010 সালে। কারণ হচ্ছে তিনি এই 1975 সালের 15ই আগস্ট যখন এই শেখ মুজিবকে ইয়ে করে, তখন উনি শেখ মুজিবকে বাঁচাতে যাওয়ার সময় তখন ওনাকে হত্যা করা হয়। তো সেজন্য ওনাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। উনি হচ্ছে সর্বশেষ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ব্রিগেডিয়ার জামিল উদ্দিন। ঠিক আছে। তাহলে মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ হচ্ছে 677। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। জি হয়তো ভাইয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন মানে মুক্তিযুদ্ধকালীন বয়স যেটা 13 বছর, এটা কি বর্তমানে কিছু কমাইছে? 12 বছর 6 মাস এমন অনেক জায়গায় দেখলাম। না, ওইটা আমি দেখি নাই। এটা ইম্পর্টেন্ট না, বাট আমি আর কি দেখি নাই বিষয়টা। 12 বছর কমাইছে এখন। ওই হিসাব করতে গেলে ওই যে এই কি বলে, স্বরূপকাঠি, বরিশালের স্বরূপকাঠির যে এমপি সমরে জাওয়াল করিম, ওর তখন বয়স ছিল 9 বছর। ওই তো ঠিকই সব জায়গায় মুক্তিযোদ্ধা লাগাইতো, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা ভাতা পাইতো, আরো যা আছে এইসব, এই আর কি। এখন এগুলা নিয়ে আসলে কি বলবো, ধরো এতদিন আমাদেরকে যা খাওয়াইছে 95% ছিল হচ্ছে ওই ওদের বানানো ইতিহাস। ওরা যাদেরকে বলছে মুক্তিযুদ্ধ, ওই মুক্তিযুদ্ধ, যাদেরকে বলছে রাজাকার, তারা রাজাকার। এই এর বাহিরে এটাকে তুমি যে ফ্যাক্ট চেকিং করবা, এটার কোনো সুযোগ ছিল না। বা ফ্যাক্ট চেকিং করলেও সুযোগ ছিল, বাট তুমি ওই কাউকে যে বলবা বা এটাকে রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে প্রতিষ্ঠিত করবা, সেই সুযোগ আর ছিল না। বিষয়টা এরকম আজকে, ওরা যেভাবে বলছে, যারাই বলছে, ওইগুলাই আমাদেরকে মাইনে নিতে হয়েছে। এই তো 13 বছরের বিষয়টা আমি আর জানি না। আমি পাই নাই আর কি 12 বছর 6 মাস হইতে হবে, যেটা আমি যতদূর জানি 13 বছর হতে হবে আর কি। এই তো তুমি যদি এই বিশ্বস্ত সোর্স থেকে পাইয়া থাকো, তাহলে আর কি মেসেজ দিও আর কি গ্রুপে। আচ্ছা ভাই। আচ্ছা। যে দেখো, এই মহিলা 2 জনের নাম বলছিলাম কি, তারামন বিবি এবং সেতারা বেগম, ওরা হচ্ছে বীর প্রতীক। ঠিক আছে।
আচ্ছা, এগুলো নিয়ে একটু পড়ে নিবা। আচ্ছা, জিয়াউর রহমান কি ছিল বলো তো? মানে কোন খেতাব প্রাপ্ত? এবার বলতে পারবে? বীর প্রতীক। বীর প্রতীক হয় নাই? বীরোত্তম। হ্যাঁ, বীর উত্তম ছিল, বীর উত্তম। আচ্ছা, এই খেতাবগুলো কিভাবে মনে রাখবো? যেমন ধরো, মোট খেতাবপ্রাপ্ত প্রথমে হচ্ছে বীর শ্রেষ্ঠ, তারপর বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এটা একটা সিরিয়াল তো আছে। এই সিরিয়ালটা মনে রাখবো হচ্ছে শ্রেষ্ঠ তুমি, উত্তম তুমি, বিপ্রদা। বুঝছো? শ্রেষ্ঠ তুমি, উত্তম তুমি, বিপ্রদা। শ্রেষ্ঠ, তারপর হচ্ছে বীর উত্তম, তারপর বীর বিক্রম, তারপর বীর প্রতীক। বুঝছো? শ্রেষ্ঠ তুমি লিখে রাখো বিষয়টা, শ্রেষ্ঠ তুমি, উত্তম বিপ্রদা, বি দিয়ে বীর বিক্রম, বি প্র, প্র দিয়ে হচ্ছে প্রতীক, বীর প্রতীক। ঠিক আছে? জি। আচ্ছা। এই যে দেখো, আদিবাসী নারী মুক্তিযোদ্ধা ছিলেন হচ্ছে কাকন বিবি। কাকন বিবি খাসিয়া সম্প্রদায়ের লোক। এটা দেখো, সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছে শহীদুল ইসলাম চৌধুরী। ঠিক আছে? আরেকটা বিষয় তোমাদেরকে, কিন্তু জিয়াউর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞানে প্রশ্ন আসতে পারে। আমি বলছি কি, জিয়াউর রহমান ছিলেন হচ্ছে কি বীর উত্তম। তাকে বাংলাদেশ স্বাধীনতার পরে উপসেনা প্রদান করা হয়, এবং হচ্ছে উনি ওনার নেতৃত্বে সর্বপ্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে। ঠিক আছে? এই কয়েকটা বিষয় একটু মাথায় রাখবা, কারণ জিয়াউর রহমান নিয়ে এখন প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে? আর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে হচ্ছে স্বাধীনতার ঘোষণা পাঠ করে 26শে মার্চের প্রথম প্রহরে। এটা তো কমন প্রশ্ন, জানোই নাকি? জি। জি। জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি উল্লেখযোগ্য অপারেশনের নাম হচ্ছে অপারেশন চট্টগ্রাম। ঠিক আছে? ওনার নেতৃত্বে যে 1 নং সেক্টর ছিল আর কি। এই তো, উনি কিন্তু মানে সেই একজন চিজ ছিল আর কি, মানে কঠিন একজন লোক ছিল। ধরো, যখন পাকিস্তান সেনাবাহিনীতে ছিল, তখন থেকেই উনি মানে মেধার পরিচয় দিয়ে এই নিজের জায়গা করে নিয়েছিল আর কি। এই, আচ্ছা, তারপর দেখো এইখানে, এই যে দেখো, একমাত্র বিদেশি বীর প্রতীক, সেটা হচ্ছে WAS ওয়াটারল্যান্ড। ও হচ্ছে অস্ট্রেলিয়ান নাগরিক। উনি বাংলাদেশের হয়ে যুদ্ধ করছে, গাজীপুরের একটা ফ্যাক্টরিতে মেবি উনি তোমার প্রশিক্ষণ নিছে আর কি, মুক্তিযোদ্ধাদের সাথে। আচ্ছা, 6 দফা সম্পর্কিত দেখো। 5 ফেব্রুয়ারি 1966 লাহোর বিরোধী দল সমূহের লাহোরে বিরোধী দল সমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা পেশ করা হয়। আর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় হচ্ছে 23শে মার্চ। ঠিক আছে? জি ভাই। আর এটাকে বলা হয় যে বাঙালি জাতির মুক্তির সনদ। কিন্তু দফাগুলো একটু ভালোভাবে খেয়াল করলে অন্য কিছু বোঝা যায় আবার। আচ্ছা, যাই হোক। এগুলো আসলে তোমরা পড়ে নিবা। এখানে উল্লেখযোগ্য ভাবে ধরো বলার মতো তেমন কিছুই নাই। মানে এগুলো আসলে প্রশ্ন, তোমাকে পড়তেই হবে। আমি আলোচনা করে, যাক মানে যতটুকু ইম্পর্টেন্ট আমি আলোচনা করছি, আশা করি একটু তোমরা মাথায় রাখছো বা মাথায় রাখতে পারবা। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে ওয়াশিংটনের গেটিসবার্গ অ্যাড্রেসের সাথে তুলনা করা হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, এটা একটু ইম্পর্টেন্ট। বিদেশের মিশনে, মানে বিদেশে ওই যে রাষ্ট্রদূত হিসাবে এম্বাসি থাকে না, ওইখানে প্রথম বাংলাদেশের পতাকা পতাকা উত্তোলন করা হয় কলকাতায়। বাংলাদেশের বিরোধিতা করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন, তারা পাকিস্তানের পক্ষ নেয়। আর বাংলাদেশের সহায়তা করে হচ্ছে রাশিয়া। এখন আমেরিকার,
চীন যেদিকে থাকবে, আমেরিকা যেদিকে থাকবে, রাশিয়ার বিপক্ষে থাকবে, এটা তো ধরা কথাই। এই যে এটা দেখো, ভারত বাংলাদেশ মিত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সেম মানকেশ। এই যে এই বিষয়টা একটু খেয়াল করো। বাংলাদেশ ভারত যে মিত্র বাহিনী গঠিত হয়েছে, ওনার প্রধান ছিল কে? ফিল্ড মার্শাল সেম মানকেশ। কিন্তু তোমরা যদি লক্ষ্য করো যে 1971 সালের 16ই ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে, তখন কিন্তু এই যে সেম মানকেশ উনি ছিলেন না। তার অধীনস্থ একজন এই সেনা কমান্ডার, নাম কি বলো তো? বলো, পাকিস্তানি বাহিনী কার কাছে আত্মসমর্পণ করে? জানো না? আরে ভাই, না জানলে তো না বলবা, তোমরা ভুলে তো গেছি। কথাই বলতেছে না, রেসপন্স করো। জানতাম মনে হয়, আচ্ছা। এখন স্মরণ নাই। হ্যাঁ, তো বলবো তো, ভুলে গেছি বা মনে নাই বা পারি না। জেনারেল জগজিৎ সিং অরোরা ওর নিকট আত্মসমর্পণ করে। তো তিনি ছিলেন হচ্ছে এই যে যে মিত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সেমমান কেস, তার অধীনস্থ একজন কর্মকর্তা। কিন্তু বাংলাদেশের সেনাপতি কে ছিল তখন? বলো, এটা ভুলে গেছো? জিয়াউর রহমান নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললা এটা? হ্যাঁ, আতাউল গনি ওসমানী। হ্যাঁ, এমএজি ওসমানী। তো হিসাব অনুযায়ী ওনার কাছে কিন্তু আত্মসমর্পণ করার কথা, কিন্তু সেটা করে নাই। ওনাকে বলা হয়েছে যে ওনার নিরাপত্তা শঙ্কা সৃষ্টি হবে এখানে গেলে, এইসব বংচং বইলে ওনাকে আর কি আর যাইতে বলে নাই। তারপর হচ্ছে ওই সময়টাতে মনে হয় ওনাকে কলকাতায় ডাইকা নিছিল শেখ মুজিবুর রহমান, মানে সরি, মুজিবনগর সরকার আর কি। তো মানে এখানে আসলে ধরো, যতই বলো, এটা তো তোমরা যারা মানে বিবেকবান মানুষ মাত্রই বুঝি যে ভারত বাংলাদেশকে কি জন্য সহায়তা করছে। ওরা এই যে মোদি এই 16ই ডিসেম্বর মোদি নিজের ইয়েতে পোস্ট দিছে যে এটা ভারতের বিজয় দিবস, ভারত ওই যুদ্ধে পাকিস্তানরে হারাইছে। একবারও মানে স্বীকার করে না যে এটা বাংলাদেশের বিজয় দিবস বা কিছু। তো ভারত কি জন্য সহায়তা করছে এই বিষয়গুলো আসলে তোমরা সবাই জানো। তো তখন ওই ভারতের প্রথম থেকেই পরিকল্পনা ছিল এরকম ভাবে, যাতে ধরো যেসব ডকুমেন্টস থাকে ওইগুলো যাতে ওই ভারতের পক্ষে সাক্ষ্য দেয়। তো সেজন্য ধরো ওই ছবিতে তুমি খেয়াল করলে দেখবা যে ওইখানে এই ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতেছে, কিন্তু বাংলাদেশের সেনাপতি বা অন্যান্য সেনাবাহিনী ছিল, কমান্ডাররা ছিল, কিন্তু সেনাপতি তো থাকার কথা, কিন্তু তিনি ছিলেন না। তো আতাউল গনি ওসমানী তিনি বলছে যে আমি যদি যাইতে হয় আমি যাব হচ্ছে ওই যে শেমমান কেস যে মিত্রবাহিনীর প্রধান, ওনার সাথে যাব। ওনার অধীনস্থ একজন কর্মকর্তাকে যেখানে পাঠানো হয়েছে সে জায়গায় আমি সেনাপতি হয়ে কিভাবে যাই? আত্মসম্মান সম্পূর্ণ লোক ছিল, বুঝো না? এই আর কি, তো সেজন্য আর কি তিনি যান নাই। অনেকে কিন্তু এখানে প্যাচ লাগায়। অনেকে মনে করে যে ভারত বাংলাদেশ মিত্র বাহিনীর প্রধান ছিল জগজিৎ সিং অরোরা, কিন্তু তিনি এই প্রধান ছিলেন না। প্রধান ছিলেন হচ্ছে স্যাম মানকেশ, যৌথ বাহিনীর সেনাধ্যক্ষ জেনারেল জগজিৎ সিং অরোরা। বুঝছো? আচ্ছা। পাকিস্তান বাহিনীর প্রধান ছিল এ এ কে নিয়াজি। এটা তো জানোই, নিয়াজি জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছে। প্রথম শত্রুমুক্ত জেলা যশোর, 7ই ডিসেম্বর। যশোর কয় নং সেক্টরে অবস্থিত? 9 নং, 8 নয়। নং, 8 নং। কয় নং ক্লিয়ার করে বলো, একজন নয় বলছে আরেকজন আট, কারটা ধরবো? 8। 8 নং। 8 নং সেক্টরে, ঠিক আছে, এত তাড়াতাড়ি ভুললে হবে না। আচ্ছা। তারপর দেখো, আত্মসমর্পণ করে 16ই ডিসেম্বর, এগুলো তো জানো। মুক্তিবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন হচ্ছে এয়ার কমান্ডার একি খন্দকার। মোট 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। এই, আচ্ছা। আর হালকা কিছু পড়া আছে, আমি আবার নতুন লিঙ্ক দিচ্ছি, তোমরা দ্রুত জয়েন হও, ঠিক আছে?
দেখো, সেক্টর ছিল কয়টি? 11, 11। সাবসেক্টর 11টি। ছিল 64, 64। নৌবাহিনী কোন সেক্টরে ছিল? 10, 10 নম্বর সেক্টর, বাংলাদেশের সকল নদী, তারপর বঙ্গোপসাগর কয় নং সেক্টরে ছিল? 10, সবাই রেসপন্স 10, করো। 10। আচ্ছা, চট্টগ্রাম কয় নং সেক্টরে? 1, 1 নাম্বার, মুজিবনগর কয় নং সেক্টরে? 8 নাম্বার, 8, 8। গুড, 8 নং সেক্টরে। তারপর হচ্ছে সুন্দরবন কয় নং সেক্টরে? এটা ইবিতে একবার আসছিল। সুন্দরবন কয় নং সেক্টরে? 9, 9 নাম্বার, নং সেক্টরে। গুড। ময়মনসিংহ কয় নং সেক্টরে যেন? 11, গুড, চমৎকার। 11 নাম্বার, এই তো বিষয়গুলো এখানেই আছে। আচ্ছা, এই যে দেখো বীরশ্রেষ্ঠ 7 জনের নাম। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হচ্ছে মুস্তফা কামাল। ঠিক আছে, বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ কে? জি। মুস্তফা কামাল। যারা মারা গেছে তাদের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। আর জীবিত যারা ছিল এদের মধ্যে সর্বোচ্চ পদক হচ্ছে বীর উত্তম। ঠিক আছে। জি। হুম। এই যে দেখো, 7 জন বীরশ্রেষ্ঠের নামে 7টি পুকুর খনন করা হয়েছে কোথায়? সুন্দরবনে। এই যে মতিউর রহমানের কবর ছিল করাচি, ওইখান থেকে কবর ওনাকে লাশ আনা হয় 2006 সালে। আর হামিদুর রহমানের কবর আনা হয় আসাম থেকে। মানে ওনারা তো আসলে দেখা গেছে ওইখানে অনেক, এই যে হামিদুর রহমান তিনি তখন আহত হয়ে কলকাতার একটা হাসপাতালে, মনে হয় আসামের একটা হাসপাতালে ছিল, ওইখানে মারা যায়, তো ওইখানে আর কি দাফন করা হয়। পরে বাংলাদেশে লাশ আনা হয় 2007 সালে। মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে এনেছিলেন তার নাম হচ্ছে ব্লুবার্ড। ঠিক আছে, মানে অপারেশনের সময় ওইটার নাম দিয়েছিলেন তিনি ব্লুবার্ড, কিন্তু বাস্তবে ছিল T-33। এইটা একটু খেয়াল করে নিবা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিল, মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। ভারতের রাষ্ট্রপতি ছিল বিভা গিরি। এইগুলো একটু দেখে নিবা। এই যে মার্কিন অ্যাডভাইজর অব দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ছিল হেনরি কিসিঞ্জার। ওই যে তোমরা উম গল্পটার নাম কি যেন, ওই যে নুরুল হুদার গল্পটার নাম কি যেন? রেইনকোট। রেইনকোটে আছে না যে কিসিঞ্জার সাহেব বলছে যে রেইনকোট। হ্যাঁ, এটা পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, এই হেনরি কিসিঞ্জার। এই যে সোভিয়েত ইউনিয়ন তখন কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল। সোভিয়েত ইউনিয়ন হচ্ছে ওই যে রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, এই টাইপের অনেকগুলা নিয়ে তখন সোভিয়েত ইউনিয়ন ছিল। ওগুলা তখন এক দেশের মতো ছিল আর কি। তো ওইটার প্রেসিডেন্ট ছিল হচ্ছে নিকোলাই পদগিনি। আচ্ছা, তারপর দেখো হচ্ছে মিশরের প্রেসিডেন্ট ছিল আনোয়ার সাদাত। জাতিসংঘের এই মহাসচিব ছিল উথান্ট। ঠিক আছে। আচ্ছা, এই যে একটা জিনিস দেখো, বাংলাদেশ বাংলাদেশের সর্বোচ্চ পদক হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা। বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পদক। এটা মাত্র একজনকে দেওয়া হয়েছে, তিনি হচ্ছে ইন্দিরা গান্ধী। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া হয়েছে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা। ঠিক আছে। তারপর অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল, শপথ নেয় 17 এপ্রিল। সদর দপ্তর ছিল কলকাতার 8 নং থিয়েটার রোড। এই বিষয়গুলো তোমার জানাই। আচ্ছা, প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী, চিফ অফ স্টাফ লে কর্নেল আব্দুর রব, এবং ডেপুটি চিফ অফ স্টাফ ছিল গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এই যে দেখো 69-এর গণ অভ্যুত্থান, প্রথম শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় শহীদ মতিউর রহমান, তৃতীয় শহীদ সার্জেন্ট জহুরুল হক, এবং চতুর্থ শহীদ ডক্টর শামসুজ্জোহা। ডক্টর শামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। ঠিক আছে। এই আর কিছু গুরুত্বপূর্ণ তারিখ, এগুলো একটু দেখে নিবা। এই যে মানে এরকম প্রশ্ন আসে যে ধরো 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8ই ফাল্গুন। ঠিক আছে। তারপর 1971 সালের 16ই ডিসেম্বর বাংলা কত তারিখ ছিল বা কি বার ছিল? কি বার ছিল এটা আসে বৃহস্পতিবার।
ঠিক আছে? তোমার একটা সিকোয়েন্স বলে যে 21শে ফেব্রুয়ারিও ছিল বৃহস্পতিবার, মানে 1952 সালের 21শে ফেব্রুয়ারিও ছিল বৃহস্পতিবার, 71 সালের 25শে মার্চ এবং 16ই ডিসেম্বরও ছিল বৃহস্পতিবার। ঠিক আছে? আচ্ছা, এই যে কিছু দফা এগুলো একটু পড়ে নিবা। কনসার্ট ফর বাংলাদেশ এর মধ্যে এই, এটা তো জানোই তোমরা, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত হয়েছিল। প্রধান শিল্পী ছিলেন হচ্ছে জর্জ হ্যারিসন, আর ভারতীয় পণ্ডিত রবিশঙ্কর ছিলেন ওইটার আয়োজক। এই যে দেখো, সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটি রচনা করেছেন কবি অ্যালেন গিন্সবার্গ। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেপ্টেম্বর অন যশোর রোড, এটা রচনা করেন কে? কবি অ্যালেন গিন্সবার্গ। আচ্ছা, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান, দ্বিতীয় দেশ হচ্ছে ভারত, তৃতীয় দেশ, প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পোল্যান্ড, আর প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পোল্যান্ড এবং পূর্ব জার্মানি। অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া, আফ্রিকান দেশ সেনেগাল। ঠিক আছে? এইগুলো একটু দেখে নিবে ভালো করে। বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর, এটা তো জানোই। মুক্তিযোদ্ধা দিবস হচ্ছে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। আচ্ছা, এখানে হচ্ছে বীর শ্রেষ্ঠদের সম্পর্কে একটু বিস্তারিত আলাপ আছে। এই আর কি, এই তো ক্লাস 8 পর্যন্তই ছিল। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। বাকিদের কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? ভাই এই যে বর্ষ সেরা দেশ বাংলাদেশ এসে যে যারা এই যে দা ইকোনমিস্ট দিয়েছে, এরা কারা দা ইকোনমিস্ট? এটা একটা তোমার পত্রিকা, একটা প্রভাবশালী পত্রিকা, ব্রিটেনের মেবি। ওরা তোমার এই মানে বিভিন্ন দেশের এর উপর জরিপ করে এরকম বিভিন্ন স্বীকৃতি দিয়ে থাকে আর কি, এরকম। যেমন ধরো দা গার্ডিয়ান পত্রিকা শেখ মুজিবকে তোমার পয়েট অফ পলিটিক্স বলছে, এরকম আর কি। হুম, বুঝছো? আর তাছাড়া মানুষের বাংলাদেশের ইস্যুটা নিয়ে তোমরা এই, আসলে তখন যেমন ধরো সিরিয়ার ইস্যুটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম বা খোঁজ খবর রাখছি, জানছি। এই বাংলাদেশের বিষয়টাও কিন্তু তখন এরকম হয়ে গেছিল। অনেক দেশ দেখা গেছে বাংলাদেশকে চিনতো না, কিন্তু তখনের এই বিষয়গুলো নিয়ে, এই ঘটনার কারণে বাংলাদেশকে চিনে, এরকমও হয়েছে। তখন কিন্তু ওরা এই বুঝছি। বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন ছিল, খোঁজ খবর রাখতো নিয়মিত, এই আর কি। আর তাছাড়া আসলে ধরো সিরিয়া যেটা হয়েছে, এটা হচ্ছে সশস্ত্র বিপ্লব। ওরা সেই 11 সাল থেকে সশস্ত্র বিপ্লব করে আসতেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু মানে আমরা ছিলাম নিরস্ত্র। সরকার সশস্ত্র ছিল, আমরা ছিলাম নিরস্ত্র। এই যে বাঙালিরা ধরো গুলির সামনে, রায়টকারের সামনে এইভাবে বুক চিতে দাঁড়াইছে, এই বিষয়গুলো তো ধরো গণমাধ্যম সব জায়গায় আসছে। এই বিষয়গুলোর উপর বিবেচনা করে ধরো আমরা সশস্ত্র বিপ্লব ছাড়াই ধরো কয়দিনে, 36 দিনের মতো, 36 দিন তো না, যাই হোক 20-22 দিনের মধ্যেই এত বড় একটা স্বৈরাচারী নামাই ফেলছি। তো এই বিষয়গুলোর কারণে আর কি হয়তো বিবেচনা করছে আর কি। আর সিরিয়া হচ্ছে রানার আপ, কারণ ওরাও হচ্ছে ওইরকমই একটা ঘটনা ঘটাইছে, বাট ওরা তো সশস্ত্র বিপ্লব করছে, তাও অনেক আগে থেকে করে আসছে। আর তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, তোমরা যারা ধরো আন্দোলনে অ্যাক্টিভ ছিলা, আহ বা ধরো আশেপাশের মানুষ জানে যে অ্যাক্টিভ ছিলা বা আওয়ামী বিরোধী, তারা একটু সাবধানে চলাফেরা করবা। বুঝছো? বাংলাদেশের অবস্থা তো দেখতেছো, ধরে ধরে ওই যারা আন্দোলনে অ্যাক্টিভ ছিল সবাইকে ওই যে হয়তো ছিনতাইকারী অজুহাত, নয়তো এই সেই বংশং বইলা মানে মারা হইতেছে, এই হচ্ছে কথা। তাদের উপর আক্রমণ হচ্ছে, কিন্তু জি পরবর্তীতে ভাই। হয়তো কখনো প্রচার হচ্ছে যে ছিনতাইকারীর হাতে নিহত, অমুকের হাতে নিহত, পূর্ব শত্রুতার যে, আসলে এগুলো কিছুই না। কারণ তোমরা জানো মনে হয় ওই যে আওয়ামী লীগের একজন অমি রহমান পিয়াল না যেন কি নাম, ও তোমার একটা সাদ্দামের সাথে একটা মিটিং এ প্রকাশ্যে ঘোষণা দিছে যে যারা আন্দোলনের সাথে অ্যাক্টিভ ছিল ওদেরকে গুপ্ত হত্যা করতে। তা আওয়ামী লীগ ওইটাই করতেছে আর কি।
আসলে ওই যে সাপের মাথা ভাঙ্গিয়ে না দিলে বুঝছো, বারবার সাপ ছোবল মারতে চায়। বিষয়টা এরকম। সরকার আসার পরে যদি ঘোষণা করে, মানে ঘোষণা দিয়ে দিত যে যত আওয়ামী লীগ নেতা আছে সবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে এবং বিমানবন্দর ওরা ক্রস করতে পারবে না, তাইলে আর ধরো এসব হইতে পারে না। দেখা গেছে বিমানবন্দর পার হইয়া ওই যারা ইমিগ্রেশনে ঢুকে গেছে ওরা ঠিকই বিমানে উঠে যেতে পারতেছে, কিন্তু সরকার এসব কিছু করে নাই। তারপর হচ্ছে এখন আবার আওয়ামী লীগকে তো পুনর্বাসন করতেছেই। তারপর ধরো যেসব এলাকায় ওই আওয়ামী লীগের সাথে বিএনপির একটু খাতির ছিল ওরা সেফ এক্সিট দিয়ে দিছে ওদেরকে। ওবায়দুল কাদেরের মতো একজন প্রধান আসামি, সে 3 মাস বাংলাদেশে ছিল, তারপর কলকাতায় ওর সেফ এক্সিট দেওয়া হয়েছে। মানে এটা চিন্তা করতে পারো কারা আমাদেরকে চালাইতেছে আর কাদের হাতে দেশ। মানে এখনো ওই বিশ্বাসঘাতকরা রয়ে গেছে আর কি। এই জন্য আসলে বাঙালি জাতি যতবারই বিপ্লব করবে ততবারই মারা খাবে, বিপ্লব না করলে তো মারা খাবেই। এই আর কি। তো তোমরা একটু সাবধানে চলাফেরা করবা, পরিবারকেও সাবধানে রাখবা, বিশেষ করে মহিলা যারা আছে ওনাদেরকে সব বিশেষ করে সন্ধ্যার পর মানে খুব প্রয়োজন ছাড়া বেরই হবা না, কষ্ট হইলে কষ্ট আর কি, বা একা একা বের হবা না আর কি, এই হচ্ছে কথা। পরিস্থিতি খুবই ভয়াবহ। তোমার দেশে থাকো, তোমরা তো আরো ভালোভাবেই বুঝতেছো। এই আর কি। তো অনেকে মনে হয় লাস্টে যুক্ত হইছো, তোমরা পিডিএফটা একটু ভালো করে পড়ে নিবা, কোনো প্রশ্ন থাকলে গ্রুপে জিজ্ঞেস করবা। আশা করি সবকিছু ভালোভাবে চলতেছে তোমাদের পড়াশোনা, বাকি সবকিছু ভালো হবে ইনশাল্লাহ। বাকিরা যারা শেষে যুক্ত হয়েছে তাদের কি কোনো প্রশ্ন আছে? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবা। আর ভালো করে পড়াশোনা করো। আমি তোমাদেরকে আবারও বলতেছি, পরীক্ষা কিন্তু চলে আসছে, মানে হাতে আর বেশি দিন নাই। এই হচ্ছে কথা। তুমি ধরে নিছো যে আরে পরীক্ষার তারিখ দিলে পরে পড়াশোনা শুরু করবো, দেখবা যে ডেট যেদিন দিবে এর 15-20 দিনের মাথায় পরীক্ষা হয়ে যেতে পারে। কিন্তু তুমি তো তখন আর দেখবা যে সব অন্ধকার, চোখের সামনে কিছু দেখবা না। এই জন্য বলি এখনো সময় আছে, অনেক সময় আছে। এখনো যদি একটু ডেইলি ধরো 10 ঘন্টা করে পড়ো, এনাফ, ফার এনাফ, কিন্তু করতে হবে। কিন্তু যদি না পড়ো তাহলে আগামী বছর এই সময় তুমি আফসোস করে কাটাইতে হবে। তো এটা ইটস টোটালি আপ টু ইউ, তুমি কি করবা, কি আগামী বছর আফসোস করবা এই সময়টাতে, নাকি নিজে একটা ভালো জায়গায় থাকবা। আশা করি বুঝতে পেরেছো সবকিছু। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।